দাইয়ান, সে হচ্ছে এই ডক্টর আমরা ম্যামের বিরুদ্ধে মিথ্যা এলিগেশন এনে আমাদেরকে জিটি করায়। এরপর ম্যাম এভাবে ম্যামকে আর কি আরবিজমা থেকে বাদ দিয়ে সে বিসিটিএন গ্রুপ তৈরি করে। যখন দ্বিতীয় ব্যাচে নিয়োগ দেয় তখন সে বয়স সীমা নির্ধারণ করে 18 থেকে 32 পর্যন্ত। তো এখানে যারা 32 প্লাস ছিল তাদেরকে সে সিস্টেমেটিক ভাবে বাদ দিয়ে দেয়। কারণ হচ্ছে যখন আমাদের নিয়োগ দেয় তখন বলা হয়েছিল আমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, মানে পার ডে হাজিরা। সেখানে হচ্ছে 32 প্লাস যে ভাইরা ছিল তাদেরকে যখন সে বলে যে তাদেরকে 405 টাকা করে দেওয়া হবে, তখন তারা প্রতিবাদ করে। এরপরে হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দেয়, যেহেতু তারা আমাদের সিনিয়র, আমাদের থেকে ভালো কিছু বোঝে বা জানে। তো এরপর হচ্ছে আমি যখন তার বিরুদ্ধে কথা বলি, যেমন দ্বিতীয় ব্যাচে আমাদেরকে নিয়োগ দেওয়ার সময় বলে যে প্রতি স্টুডেন্ট 70 টাকা করে দেওয়া হবে, আমাদের এই চার্জ ওই চার্জ এবং বিভিন্ন কথা বলি। তখন তার বিরুদ্ধে কথা বলি এবং সে নিজে বিসিটিএন এর দোহাই দিয়ে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার মাধ্যমে আমাদেরকে রাজারবাগ পাঠাবে। তো যখন এর বিরুদ্ধে আমি কথা বলি তখন সে আমাকে রেড মার্ক করে রাখে। তো আমার ছদ্মনাম অভি, তো সে হয়তোবা জানে না যে আমার একাডেমিক নাম মোহাম্মদ তৌকিদুর রহমান। তো কোনোভাবে আমার নামটা রাজারবাগ চলে যায়। যখন আমি ট্যাক্স সদস্য হিসেবে কাজ করি, এরপর থেকে আমি রমনা ডিভিশনের এবং বিসিটিএন গ্রুপে অ্যাড হই। অ্যাড হওয়ার পরে যখন দেখতে পাই সে ডিএমপির বাইরে যে নিয়মগুলো আছে সে তার নিয়ম অনুযায়ী সে পয়েন্ট সিস্টেম করে। যেমন কেউ কথা বললে তার মার্ক পয়েন্ট কাটা যাবে, এরকম ভাবে যদি 6 পয়েন্ট কাটা যায় তাহলে তাকে বাদ দিয়ে দিবে। যে 1 বছর আগে বাংলাদেশ বৈষম্যমূলক বাংলাদেশ পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশে রূপান্তর হয়েছে। 1 বছর পর আমি আবারও যে দুঃখ নিয়ে এই বৈষম্যের কথা বলতে হবে, আমার খুবই খারাপ লাগছে যে আমি আবারও বৈষম্যের কথা বলতে হয়। কেন আমরা আবার বৈষম্যের কথা বলতে আসবো? আমাদের বৈষম্য তো 5 আগস্টের আগেই শেষ হয়ে গেছে 2024 সালে। যাই হোক, দুঃখের কথা আমি আবারও বলতে আসি। আমার সবচেয়ে খারাপ লাগছে আমি এখানে এসে দেখলাম আমার সেই শিক্ষার্থী ভাইয়েরা যারা অবশ্যই রাস্তায় কাজ করেছে স্বতঃস্ফূর্তভাবে, রাস্তায় কাজ করার পরেও আজকে শিক্ষার্থী ভাইয়েরা যারা টপ থেকে বাদ পড়ে যায়, কেন তারা বাদ পড়বে? তাহলে আমি প্রথম ঘটনাটা সামারাইজ করতে চাই। 6 আগস্ট 2024 থেকে 6 আগস্ট 15 আগস্ট 2024 পর্যন্ত আমরা শাহবাগ মোড়ে এরকম বা ঢাকার ভিতরে অনেকগুলো মোড়ে ট্রাফিকের কাজ করেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে। তো যাই হোক, আমাদের অনেক প্রপার ম্যানেজমেন্টের অভাব ছিল, যেখানে ডক্টর সাবিয়া আরমানাহত ওনার তত্ত্বাবধানে আমরা অনেক প্রপার ডিক্লারেশন এবং ডিসিপ্লিন পাই। এর মধ্যে দাঁড়িয়ে মাহবুব নামে একটা ভাই ছিল, ও বোর্ডের স্টুডেন্ট ছিল। ওর দ্বারা আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়ে বাদ পড়ে যাই। যার কারণে আমি যেহেতু বৈষম্যের শিকার হয়ে বাদ পড়ে গেছি, আমি এদিকে আসিনি, দুঃখ নিয়ে চলে গেছি। আমি এখন জানতে পারলাম আমি যাওয়ার পরেও আমাদের মতো অনেক শিক্ষার্থীরা যারা ট্যাগের মতো জায়গায় যেখানে গিয়ে বাদ পড়ে গেছে, কেন এটা হবে? কে সে দায়িয়ান যে ম্যামের মতো বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ম্যাম এসে আমাদেরকে সঠিক ডিক্লারেশন দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে যে সকল শিক্ষার্থীরা রাস্তায় কাজ করেছে তাদেরকে আজকে বাদ দিয়ে এই যে দেখা যায় তার ট্যাগ পেয়েছে তাদেরকে বাদ দিয়েছে। কে সে দায়িয়ান? আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এ বিষয়টি খতিয়ে দেখে আমাদের যে সকল ভাইদেরকে, যে সকল শিক্ষার্থীদেরকে যারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় কাজ করে দেশের জন্য স্বতন্ত্র কাজ করার চেষ্টা করেন তাদেরকে বাদ দিয়ে দেয়। আমি এটা যথাযথ তদন্ত এবং উপযুক্ত বিচার চেয়ে আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সেকেন্ড ধাপে যখন নিয়োগ হয় তখন থেকে শুরু হয় তার দুর্নীতি, আর এই দুর্নীতির মূল হোতা এবং নায়ক তার সাথে তার সহযোগিতা আছে আমার মনে হয় 8টা বিভাগে 8 জন, যারা ঢাকাতে 8 বিভাগে কাজ করে। তাদের এই দুর্নীতি এবং বিভিন্ন অর্জন যখন সৃষ্টি হয় তখন আমরা একটা চিঠির মাধ্যমে আমরা উপদেষ্টাকে জানাই। উপদেষ্টা আমাদের চিঠির কোনো রিপ্লাই দেয়নি। পরবর্তীতে আবার মোড় ভিত্তিক যখন দুর্নীতিগুলো শুরু হয়, কেউ ডিউটি করে সিগনেচার করে না,
কেউ সিগনেচার করে, 2 দিন ডিউটি না করে এসে সিগনেচার করে টাকাটা নিয়ে যায়। আবার একটা লোক পানিশমেন্ট দিচ্ছে, তাকে দিয়ে ডিউটিও করাচ্ছে, আবার তার সিগনেচার নিয়ে তার টাকাটা তার কাছ থেকে ক্যাশ নিয়ে নিচ্ছে। এরকম কিছু অভিযোগ আমাদের কাছে আসে। তো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আবার সজীব ভুঁইয়াকে চিঠি দিই, কিন্তু আমাদের কোন চিঠির সে রেসপন্স করেনি। চিঠির রিসিভ কপিগুলো আমাদের কাছে আছে। আমরা আশা করেছিলাম যে আমাদের উপদেষ্টা কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসবে, বলবে যে আচ্ছা আপনাদের সমস্যাগুলো কি বলেন, আমরা সমাধান করার চেষ্টা করি। তা আমার এখনো তার কাছে রিকোয়েস্ট, আপনি একটু আপনার পিছনের ফাইলের পাতাটা খুলে দেখবেন যে আসলে আমরা চিঠিগুলো কি পারপাসে দিয়েছি, আর সেই চিঠিগুলো কাদের ইলিগেশন নিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা একটা তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় আনা উচিত। পরবর্তীতে আমরা যখন ওনার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, আমরা ডিএমপি তে অভিযোগ জানাই। ঢাকা মেট্রোপলিটন পুলিশে যখন অভিযোগ জানাই, তখন মেট্রোপলিটন থেকে একটা তদন্ত টিম গঠন করে দেয় এডিসি আবু সাইদের স্যারের নেতৃত্বে। উনি আছেন ট্রাফিক লালবাগ জোনে। তো আমরা ওনার কাছে যখন অডিট টিম হিসেবে উনি কাজ করছে, আমরা টোটাল আমাদের রিপোর্টগুলো, আমাদের ডকুমেন্টগুলো আমরা ওনাদের কাছে শেয়ার করি। আশা করি এখান থেকে এই ওনার অডিটের মাধ্যমে, ওনার এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান পাবো যে এই 5ই আগস্টের পরের বাংলায় কেউ দুর্নীতি করে কোনোভাবে কোনো স্পর্ধা পাবে না, পরবর্তীতে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। ইভেন চাঁদাবাজিকে রুখে দেওয়ার জন্য যা করা লাগে ওনারা তা করবে। কারণ ট্রাফিক সিস্টেমে একটা চাঁদাবাজি চলছে, নীরব চাঁদাবাজি, যেটা আমরা সবাই জানি। আমাদের কাছে ডকুমেন্ট প্রমাণ সহ সবকিছু আছে, কিন্তু আমরা কেউ মুখ বুঝে আছি, কেউ বলছি না। ট্যাগেরা অনেকেই জানে অনেক কিছু, কেউ বলছে না। এখন এখান থেকে আমরা বিভক্ত হলাম কেন, সেটা তো আপনাদের মনে কোশ্চেন রাখতে পারে যে আমরা বিভক্ত হয়েছে দুটি গ্রুপে। একটা হচ্ছে বিসিটিএম আর আরবিজমা। আরবিজমা ছিল সর্বপ্রথম আমাদের ব্যানার, সেই ব্যানারে আমরা প্রেস ব্রিফিং করেছি এবং কাজ করে যাচ্ছিলাম। এরপরে প্রস্তাবনার মাধ্যমে দুটো গ্রুপ হয়ে গেল। ফরচুনেটলি বলেন সেই গ্রুপের দায়ানের মেইন থাকে না, আমি নিজেকে আজকে একটু বলে দিই যে গাধা বা যার পিঠে ভর করে তার মানে একটা প্ল্যানকে সাকসেস করা, সেটা হচ্ছে আমি, এবং এটা সবাই জানে। তো সেখান থেকে হচ্ছে আমি যখন কাজটা দায়ানকে দেওয়া হলো, তো স্টুডেন্ট পক্ষ বলতে তো আমরা অনেকেই ওই সময়টা খুব আবেগী ছিলাম যে আমরা স্টুডেন্ট মানেই আমরা সেখানে যাব। তো আমাদের কাছে প্রস্তাব আসলো যে বিশেষ করে আমার কাছে আর কি, যে স্টুডেন্ট পক্ষে কাজ করবে কিনা। তো আমরা স্টুডেন্ট পক্ষে বেছে নিলাম, ম্যাডামের আরবিজমা বাদ দিয়ে, এবং ম্যাডামের সম্বন্ধে অনেক কিছু মিথ্যা তথ্য ওই সময় আমাদের যাচাই করার মতো মেন্টালিটি ছিল না। বন্যা, তারপরে আন্দোলন, যে আমরা যাচাই বাছাই করে কাজ করবো, এরকম অনেকেরই মেন্টালিটি ছিল না। তো সেখান থেকে আমাদের ভুল সিদ্ধান্তে আমরা বিসিটি নিয়ে চলে যাই। কিন্তু আমি ব্যক্তিগত পর্যায়ে থেকে চাইছিলাম না যে কোনো সংগঠন গড়ে উঠুক। ক্যাশ, আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে কোনো ক্যাশ পলিসি মেইনটেইন করে কেউ নতুন কোনো সংগঠন আসুক, এটা আমি চেয়েছিলাম না। তো যাই হোক, তারপরে আমার একা চাওয়ার উপর তো আর সবকিছু হয় নাই। তো এরপরে আপনার বিভিন্ন নিয়োগ শুরু হলো, প্রথম ব্যাচ। এখান থেকে প্রথম আমি নোট করতাম যে কি কি হচ্ছে। টাকা তোলা হয়, যারা আসে, ধরেন আমি আপনাকে নিয়োগ দিব, আমার কাছে আপনি ট্রেনিং করতে আসছেন, আমার কাছ থেকে ক্যাপ ধরার জন্য বিভিন্ন জন্য ফি নেওয়া হয়। তো এই ফিটা কে নিবে? মানে এটা যদি পুলিশের কার্যক্রম হয়, এটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হয়, তাহলে তো সরকারি প্রজেক্ট। এটা যদিও প্রজেক্ট না, কারণ যদি প্রজেক্ট হইতো, সরকারি প্রজেক্ট হইতো, আমি প্রজেক্টের প্রপার পরিকল্পনা আমি ওয়েবসাইটে পাইতাম। এখন পর্যন্ত সেই পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না। আমি ভুল করে থাকলে আপনারা বলে দিবেন। সেই সুষ্ঠু পরিকল্পনা যেটা আমি চেয়েছিলাম, যে আমার এই প্রজেক্ট যে হচ্ছে 1 বছর পর পর রিনিউ হবে, সেটা একটা সুষ্ঠু পরিকল্পনা কোথায়? এই কোথায় কোথায় করতে দিয়ে শেষ পর্যন্ত আমার মুখ অফ করতে হয়েছে। তারপরে আমি বেশ কিছুটা পোস্টপন, মানে আলাদা হয়ে যাই। এরপরে আবার আলাদা হলেও তার হওয়া যায় না, ফিল্ড থেকে আমার কাছে নক আসে, বলা সেটা হচ্ছে সবকিছু হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি, যা করা। এবং পরে যেটা তথ্য আছে সেটা হচ্ছে আপনার পছন্দ, মানে এটা কি বলে, আত্মীয় পরায়ণ হয়ে ব্যক্তিগত পছন্দের থেকে নিজের মানে পরিধি বাড়ানোর জন্য কিছু ট্যাগ পিপলদের নিয়োগ দেওয়া হয়, যে যারা আসলে অন্যায় না, তাদের
একটা মানে সাংগঠনিক কাঠামো রূপদানের জন্য যে সিস্টেমটা, সেই সিস্টেমটা চালু করার পরে তাদের বিসিটিএন আস্তে আস্তে বড় হয় এবং টাকা তোলা, ক্ষুদ্র টাকা হলেও টাকা তোলার সেক্টর গুলো বাড়তে থাকে আস্তে আস্তে। তো এটা বলাতে বিভিন্ন ভাবে তো মানে হেনস্থার শিকার হওয়া লাগছে যেগুলো, কারণ এখন হেনস্থার শিকার বলতে গেলে আমার কাছে মনে হবে সেটাকে আমি আবার মানে সিম্পাথি চাচ্ছি, আমি সিম্পাথি চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অন্যায় হয়েছে। হয়তো আমি কখনোই আমার এই ট্যাক্স সিস্টেম যদি সারা বিগত 10 বছরও চলে, আমি মাহিরা আফরোজ কখনো ট্যাগের আন্ডারে কাজ করব না।